সো আজকে আমরা যে লেসনটা দেখবো, দেখো যে লেসনটার নাম হচ্ছে যে ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইম। মানে আমরা আগের ক্লাসে কিন্তু কি সিস্টেমের টেস্টিং এর ব্যাপারে দেখে আসছিলাম। তো এখন আমরা দেখবো যে সেই সিস্টেমের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোকে আমরা কিভাবে সিকিউর করতে পারি এবং সেই জিনিসগুলোর মধ্যে থেকে কিভাবে কিভাবে সাইবার ক্রাইমের ইভেন্টস গুলো ঘটে সেই জিনিসগুলো আমরা এক এক করে আজকে দেখার চেষ্টা করব। তো মোটামুটি এই লেসনটা হচ্ছে কাইন্ড অফ কিছুটা মানে থিওরিটিক্যাল নলেজ। তো সেই থিওরিটিক্যাল নলেজ গুলো যতটুকু আমরা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। প্রথমে আমরা দেখে নেই যে ইন দা আমাদের রেগুলার লাইফে কি কি ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা পার্টিকুলারলি ইউজ করি এবং সেই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে থেকে কি কি ভার্নাবিলিটিস বা চ্যালেঞ্জ গুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখব। তারপরে দেখব যে হ্যাকার বা কম্পিউটার ক্রাইম বলতে আসলে জিনিসগুলো কি কি। তারপর হচ্ছে যে সেই জিনিসগুলোকে প্রুফ করার জন্য কম্পিউটার ক্রাইম গুলো প্রুফ করার জন্য কি কি এলিমেন্টস বা টুলস ইউজ করা হয়, সাইবার ক্রাইম গুলো আসলে কি। তারপরে আমরা দেখবো যে কি কি টুলস গুলো ইউজ করে আমরা সিস্টেম গুলাকে বা ইনফরমেশন গুলাকে প্রোটেক্ট করতে পারি। আর ফাইনালি আমরা যেটা দেখবো যে ইন্টেলেকচুয়াল রাইটস, আমি আমার প্রোডাক্ট গুলোকে কিভাবে রাইট এনশিওর করতে পারি সেই জিনিসগুলো আমরা আসলে দেখার করবো। তো এই জিনিসগুলো দিয়ে আসলে আমরা আজকে লার্নিং গোলটা আমাদের আজকের এই লেসনটা কমপ্লিটলি মানে থিওরিটিক্যাল কনসেপ্ট, তোমরা বোর্ড হওয়ার কিছু নেই, জাস্ট নলেজগুলো আমরা নিব। তাইলে আমরা হয়ে যাবে যে আমাদের এই লেসনটা থেকে যে সমস্ত লার্নিং গুলো সেই জিনিসগুলো থিওরিটিক্যাল মেথড। তো প্রথমে আমরা একটু দেখি যে ইন দ্য সোসাইটিতে আমরা প্রত্যেকটা রেগুলার লাইফের মানুষে কি কি টাইপের নর্মালি আমরা অ্যাপ্লিকেশন গুলো রেগুলার ইউজ করে থাকি, এটা ওয়েব বেসড হোক অথবা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বেসড হোক। এটা হইতে পারে এডুকেশনাল বা রিসার্চ টাইপের, গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন, সায়েন্স রিলেটেড টাইপের, পাবলিশিং টাইপের, ইন্ডাস্ট্রি রিলেটেড টাইপ, এন্টারপ্রাইজ, ফিন্যান্স, হেলথ কেয়ার, ট্রাভেল অথবা পার্সোনাল কমিউনিকেশন। তো এই টাইপের অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করি। তো সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে যদি আমি আরেকটু কনসাইজ করি কোন টাইপের অ্যাপ্লিকেশনগুলো আমরা বেশি ইউজ করি, যদি আমি বলি মেইলের ক্ষেত্রে জিমেইল বা ইয়াহু বা এরকম, ফেসবুকের ক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়া ফেসবুক বা গুগল চ্যাট, এই জিনিসগুলো মেসেঞ্জারের ক্ষেত্রে ইয়াহু বা ফেসবুক মেসেঞ্জার, স্কাইপ, ইয়াহু টক, গুগল টক, এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত আসলে মানে সবচেয়ে বেশি ইউজ করি। তো এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্য থেকেই আসলে যখন তৈরি হয় যে সিকিউরিটি ইস্যুগুলা বা চ্যালেঞ্জগুলো যে তৈরি হয় বা ভার্নাবিলিটিস গুলো আসে, এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই আসলে আসে। সেটা যদি আমি চিন্তা করি কি কি, আমি যদি একটা কমপ্লিটলি একটা আমি একটা ইউজার, আমার ইউজারের পার্সপেক্টিভ থেকে যদি আমি ইউজ করার চিন্তা করা শুরু করি, সেই জায়গা থেকে যদি দেখো আমি একজন ইউজার। তো সেই ইউজার আমি কি করব, কোনো না কোনো একটা মিডিয়ার মাধ্যমে, কমিউনিকেশন লাইনের মাধ্যমে কি করব, আমার ওই কোনো না নিকটবর্তী কোনো সার্ভারের মাধ্যমে আমি ইন্টারনেটে হয়তো কানেকশন হব, অথবা আমি আমার কোনো অর্গানাইজেশনের সার্ভারের মাধ্যমে, কর্পোরেট কোনো সিস্টেম বা সার্ভারের মাধ্যমে আমি কমিউনিকেট করার চেষ্টা করব। এই তো আমার মানে আমার উদ্দেশ্যটা, কাজটা হচ্ছে এই। এখন কথা হচ্ছে এই জায়গার প্রবলেমগুলো বা চ্যালেঞ্জগুলো আসলে কোথায় কোথায় তৈরি হচ্ছে। এক, যে আমার ওই সিস্টেমটা আনঅথরাইজ কোনো ইউজার ঢুকতেছে, এক, নতুবা আমার সিস্টেমের ভিতরে কোনো না কোনো সিস্টেম সফটওয়্যার বা কোনো কোনো কিছু ইনস্টল আসা আমার করে দিতেছে, তখনই আমার এটা একটা ঘটনা ঘটতে পারে। এক, আবার যেই কমিউনিকেশন লাইনের মাধ্যমে আমি যোগাযোগ করব সেই লাইনের মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, সেটা কি ট্যাপিং করা, স্নিফিং করা, মেসেজ অল্টারনেট করা, চুরি করা, বা ওই লাইনের মধ্যে কোনো না কোনোভাবে রেডিয়েশন তৈরি করে দেওয়া, এই লাইনের ড্যামেজিং এর মাধ্যমেও আমার ডেটাটা প্রবলেম হইতে পারে। এই জায়গাটা একটা ইস্যু, চ্যালেঞ্জ। আর একটা হচ্ছে কি, আমার ইউজারের আনঅথরাইজড অ্যাক্সেসটা কেউ যদি নিয়ে নেয়, অথবা আমার ডেটার মধ্যে, আমার সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকারের একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করে দেয়, সেটার মাধ্যমে আমার অ্যাক্সেসটা নিয়ে দিতে পারে। এই দুটো হইতেছে ইউজারের সাইড থেকে, এবং হচ্ছে কমিউনিকেশন লাইনের ক্ষেত্রে। এক, দুই, এরপর হচ্ছে যে আমি যে সার্ভারটা ইউজ করতেছি সেই সার্ভারটার মধ্যে কি কি হতে পারে, সার্ভারটা হ্যাকিং এর প্রবলেম হতে পারে, সেটার ভিতরে ভাইরাস বা ওমস তৈরি করা, সেই ডেটাটা চুরি করা, ভ্যান্ডালিজম, অ্যাটাক। তো এই সার্ভিসগুলোর মাধ্যমে বা এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে কিন্তু আমার সিস্টেম থেকে কর্পোরেট ডেটা চুরি করা, ড্যামেজ করা, এই ঘটনাগুলো ঘটতে পারে। তার মানে এই এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমার ইউজারের ক্ষেত্রে, লাইনের ক্ষেত্রে, সার্ভারের ক্ষেত্রে। আবার আমার যদি সেটা কর্পোরেট সার্ভার হয়, ইন্ডিভিজুয়াল পার্সোনাল কোম্পানির সার্ভার হয়, নিজস্ব সার্ভার হয়, সেক্ষেত্রে কি হইতে পারে,
ওই একই অবস্থা, ডেটা চুরি করে নিতে পারে, ডেটাটা কপি করে ফেলতে পারে, ডেটাটা অল্টারনেট করে ফেলতে পারে, হার্ডওয়্যারটাকে ডিসেবল করে দিতে পারে অথবা সফটওয়্যারটাকে ডিসেবল করে দিতে পারে। তাইলে হবে কি, রেগুলার যে সফটওয়্যারগুলোর কাজ সেই জিনিসগুলোকে, মনে করে যে এমন একটা সিস্টেম আমি করে রাখছি যে আমার পুরা এরিয়া আইওটি ডিভাইসের মাধ্যমে আমি সিস্টেমটাকে রেগুলার মনিটরিং করতেছি। এখন আমার সিস্টেমটাকে, সফটওয়্যারটাকে যদি কেউ কন্ট্রোল নিয়ে নেয় তাহলে কিন্তু এই জিনিসগুলোকে হ্যাক করা বা করা, আদার্স করা কিন্তু খুব ইজি। তো এই কাজগুলি হচ্ছে আমার এই সিস্টেমের চ্যালেঞ্জগুলো। আমি কিন্তু প্রথম অবস্থায় জাস্ট দেখলাম আমার সিস্টেমের ভালনারেবিলিটিস অথবা চ্যালেঞ্জগুলো আসলে কোথায় কোথায়। এখন আমরা দেখবো এই জিনিসগুলোকে কিভাবে করার জন্য। সেটা কি কি ভাইরাসের মাধ্যমে হয়। তারপরে কি ভাইরাসটা কি আমরা এগুলো জানি একটা সফটওয়্যারের মাধ্যমে, ট্রাভেল হোর্স ওমস ভাইরাস, যেটা কি নিজে নিজে কপি, একটা সফটওয়্যার ইনস্টল করে দিল, সে নিজে নিজে কপি হয়ে হয়ে এমনগুলো ফাইল হলো যেটা আমার অরিজিনাল যে ফাইলগুলো সেটাকে একটা ডিফিট করে দিল। ট্রোজান হর্স, এটাও এক ধরনের মানে মেলফেয়ার, মানে মেলিসিয়াস কোড, যেটার মাধ্যমে ওটা এক ধরনের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায় অটোমেটিক্যালি পিসির ভিতরে, এবং ট্রোজানের ডিজাইন দ্য ড্যামেজ, ডিস্ট্রাক্ট করে, ডেটাটা চুরি করে, ইন জেনারেল আমার কি করে হার্মফুল অ্যাকশন আমার নেটওয়ার্কের ভিতরে অথবা আমার কম্পিউটারের ভিতরেও আসলে করে দেয়। এসকিউএল ইনজেকশনের মাধ্যমে হয়, বিভিন্ন রকমের তুমি সাইট ইউজ করতেছো, হঠাৎ করে কোনো না কোনো একটা গুগল ফর্ম বা কোনো কোনো একটা ফর্ম চলে আসলো, সেই ফর্মের মধ্যে আমি কিছু ডেটা ইনফরমেশন দিলাম যেটার মাধ্যমে আমার সিস্টেমে অ্যাড হতে পারে। স্পাইওয়ারের মাধ্যমে নিজে নিজে ইনস্টল, আমি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে যাচ্ছি, সেই ইনস্টলের সাথে দেখবা যে অন্য কোনো না কোনো একটা জিনিস আমি হয়তো টিক চিহ্ন দিচ্ছি, সেই ইনস্টলটাও হয়ে যায়, অনেক পসিবিলিটি থাকে। কি লগরের মাধ্যমে আমি রেগুলার যে সমস্ত ব্রাউজারগুলো ইউজ করি, সেই ব্রাউজারগুলোর ভিতরে আইডি পাসওয়ার্ড বা অন্যান্য কিছু যখন আমরা সেভ করে রাখি, সেই জিনিসগুলোর মাধ্যমেও আমাদের ইন্টারনেট থেকে আমাদের ডাটাগুলোকে কপি মাধ্যমে আমরা লগরের মাধ্যমে ডেটাগুলো চলে যেতে পারে। মানে কি স্পুফিং, ফেক ইমেল অ্যাড্রেস, মনে করো যে abdus.cec আমার হচ্ছে @diu.edu.vd, তাহলে abdus.cse জায়গায় CSC নামে একটা হয়তো তৈরি করে রাখছে। তো এটা হচ্ছে ফেক, কিন্তু তোমরা বুঝতে মনে করতেছিলে যে সামহাও কোনো কোনো ভাবে যেটা হয়তো মানে এইরকম একটা ভ্যালিড একটা আইডি, কিন্তু না, ওই একই রকমের ইনভ্যালিড একটা আইডি দিয়েও ক্রিয়েট করে কাজটা হইতে পারে। তাও এরকম কিন্তু হিউজ পরিমাণ মেল কিন্তু রেগুলার আসে, তুমি এত টাকা উইন হয়ে গেছো, এত টাকা জিতে গেছো, এটা করলে ওইটা করলে তুমি এত টাকা পেয়ে যাবে, এরকম ফেক ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা প্রচুর প্রতিনিয়ত পাই। তারপর স্নিফারের মাধ্যমে হচ্ছে পুরো ওভারঅল নেটওয়ার্কটাকেই কন্ট্রোল করে নিয়ে যাওয়া। নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে নিয়ে গেলে হবে কি, এই ওভারঅল নেটওয়ার্কের ভিতরে কে কে কি কাজ করতেছে, কোন জায়গায় কার কার ফাইলিং যাচ্ছে আছে, সেটার কন্ট্রোলটা আসলে কমপ্লিটলি ওই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসে। এরপর আবার হইতে পারে ডস অ্যাটাক, সেটা হচ্ছে কি যে আমি কম্পিউটারটার ভিতরে অনেকগুলো জায়গা থেকে আমি অ্যাটাক করা শুরু করলাম, সেই অ্যাটাকগুলো মাধ্যমে এক এক করে একটা করলাম এক করতে 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 কোনো না কোনো একটা মাধ্যমে কিলগারের মাধ্যমে হয়তো অ্যাটাকটা হয়ে যেতে পারে। থাউজেন্ড অফ ফল্ট রিকোয়েস্ট, আমি যদি বলি তোমার তুমি যদি কম্পিউটারটাই কাজ করো, মনে করো যে ওয়েব ব্রাউজার থেকে একটা 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 এটা ওপেন হয়, এটা ওপেন হয়, পরিবর্তে তুমি কিন্তু একবারে কি হবে, এই সবগুলো লোড হওয়ার কারণে দেখো হঠাৎ করে আমার পিসিটার কন্ট্রোলটা চলে গেছে। এরকম একটা ফ্লাডিং এর মাধ্যমে, ডস অ্যাটাকের মাধ্যমে হয় এক। আরটা হচ্ছে ডিডস, যেটা হচ্ছে যে ওইটা তো আসে একটার পর একটা, আর এটা হচ্ছে কি মাল্টিপল জায়গা থেকে অ্যাট এ টাইম আসতে পারে। সেটার এক্সাম্পলটা এখানে দেখো, মনে করো যে আমার সার্ভার এই জায়গা থেকে ডিরেক্টলি একটা অ্যাটাক হলো, এরপর আবার একটা, এরপর আবার একটা, আর এটা যদি হয় অনেকগুলো জায়গা থেকে অনেকগুলো অ্যাটাক একই টাইমে হইতেছে, সেটাকে আমরা বলতেছি ডিডস। মানে সেটাই দেখলাম এখানে যে ডস মানে হচ্ছে যে ড্যানিয়েল সার্ভার অফ সার্ভিস অ্যাটাক, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড মানে অনেক জায়গা থেকে। সেই অ্যাটাকটা যদি হয় তাহলে কিন্তু তখনই সার্ভারটাকে মানে ডাউন করে দেওয়া বা হ্যাক করে নেওয়াটা কোনো ব্যাপারই না, তখন এই দুইটাই অ্যাটাকের মাধ্যমেও হইতে পারে। এখন আমরা আসি যে ক্রাইম গুলো আসলে কি কারণে ঘটে। আমরা এটা বলি যে কম্পিউটার ক্রাইম, ক্রাইম আসলে কি করলে কম্পিউটার ক্রাইম হয়, সেটা কি আইডেন্টিটি থেফট। মানে আইডেন্টিটি, আমি একটা কম্পিউটারে ঢুকতেছি, আমি মনে করো যে কোনো কারণে কোনো একটা জায়গায় সেমিনার হইতেছে, তো সেমিনার হওয়ার সময় তো আমি কি করতেছি, ঢুকলাম, ঢুকার পরে প্রত্যেকের নাম আইডি দিয়ে ঢুকা লাগবে। তো কি করতেছে কে জানে, ইনভ্যালিড আইডি এবং ইনভ্যালিড নাম দিয়ে ঢুকে তারপরে সেমিনার শুনতেছে। এখন ওরা কিন্তু ট্র্যাক করা ডিফিকাল্ট, এই জন্য আইডেন্টিটিটা থেফট করা, আইডেন্টিটিটা চুরি করে না, আইডেন্টিফিকেশনটা তৈরি করে যদি কোনো সিস্টেমের অ্যাক্সেস নেয়, সেটা একটা কাজ হয়, এটাকে আমরা বলতেছি ক্রাইম। এরপর হচ্ছে দেখি ফেক ইমেল অ্যাড্রেস বা ফেক ইমেল ওয়েবসাইট অ্যাড্রেসের কাজ করো, সেটাকে বলা হয় ফিশিং। মানে যদি এরকম যে ফেক ওয়েবসাইট অথবা মানে ফেক ইমেল অ্যাড্রেস আমি এরকম পাঠাইলাম, সেটাকে আমরা বলি ফিশিং, এটাও একটা ক্রাইম। তারপরে ওয়্যারলেস নেটওয়ার্ক, যেটা আমি এমন একটা ওয়্যারলেস তৈরি করলাম, মনে করো আমার একটা এই এলাকায় এমন একটা, আমরা যে হুটহাট করে কি করি
বিভিন্ন জায়গায় যখন মোবাইলে যাই, হুট করে চেষ্টা করি যে এই এলাকায় কোনো মোবাইল ওয়াইফাই ফ্রি আছে কিনা দেখার চেষ্টা করি, দেখি, ট্রাই করি। এমন দেখা যাচ্ছে কি হয়তো পাসওয়ার্ডই নাই, দুপ করে ঢুকে গেছি। কিন্তু এটা যদি মানে এমন হয় যে এভিল টুইন্স টাইপের কোনো নেটওয়ার্ক, যে তুমি ঢুকলা, তোমার মোবাইলের সব ডেটাগুলো সে সামহাও কোনো কারণ নিয়ে নিল। তো এরকম হুটহাট করে কোনো না কোনো ভাবে আনঅথেন্টিকেট কোনো ওয়্যারলেসের নেটওয়ার্কের ভিতরে আমি ঢুকবো না, ঠিক আছে, সেটা যদি না আমার ট্রাস্টওয়ার্দি না হয়। ওকে, এটা গেল একটা ফার্মিং। আবার হইতেছে কি বোগাস কিছু ওয়েবসাইটের মাধ্যমে হইতে পারে। আরটা হচ্ছে ক্লিক অন অ্যাড, তোমাকে এটা করলে তুমি এত পার্সেন্ট ওয়েবার পাবা, এটা করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা, এটাকে বলা হয় ক্লিক ফ্রড। এইগুলোর মাধ্যমেই আসলে ক্রাইমগুলোর ঘটনা ঘটে, যেটা আমি বললাম, একটা করে আইডেন্টিটি থেফের মাধ্যমে, ফিশিং এর মাধ্যমে, এভিল টুইন্স এর মাধ্যমে, ফার্মিং এর মাধ্যমে, ক্লিক ফ্রডের মাধ্যমে, এই ইভেন্টসগুলোর মাধ্যমেই আসলে ক্রাইমগুলো ঘটে। এই ঘটনাগুলো যারা ঘটায় তাদেরকে আমরা বলবো যে কম্পিউটার ক্রাইম। এখন এই জিনিসগুলো যে করলো, সেই জিনিসগুলো করার জন্য আমি কিভাবে প্রুফ করাইতে পারি, তাই না? সেটা হচ্ছে কি ইলেকট্রনিক এভিডেন্সের মাধ্যমে, ডিজিটাল কোনো সিগনেচার, ডিজিটাল কোনো সাইন, যে এটা যে আমি, এটা যে এই কোম্পানি, এটা যে এই পার্সন, এরকম একটা ভেরিফিকেশন বা ভ্যালিডেশন আমার লাগবে। তারপর হচ্ছে কি সাইন্টিফিক ক্যালকুলেশন, আমি এই জায়গা থেকে যে বললাম, তার মানে ওই অথেন্টিকেশন, ওই অর্গানাইজেশন বলছে, ওই অর্গানাইজেশনের মাধ্যমে হচ্ছে, সেটার একটা ফরেন্সিক একটা অথেন্টিকেশন আমার লাগবে, তাইলে আমি এটা একটা ধরনের প্রুফ করাইতে পারি। আরটা হচ্ছে কি বুঝতেছে ব্যাপারটা, দুইটা ওয়ের মাধ্যমে, একটা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে হইতে পারে, এক ওই পার্সনগুলোর মাধ্যমে, আরটা হইতে পারে কি ওই অথেন্টিকেশন, ওই অর্গানাইজেশনের একটা অথেন্টিকেশনের মাধ্যমেও আমি এটাকে প্রুফ করাইতে পারি যে এটা আসলে ক্রাইম কিনা। নতুবা আদারওয়াইজ আমরা যে বাকি যে কাজগুলো করব, সেই কাজগুলো কিন্তু আমরা বুঝতে হবে যে কোনো না কোনো ভাবে ক্রাইম করতেছে, আইডেন্টিফিকেশন চুরি করতেছে, বা ক্লিক ফ্রড বা সামথিং এরকম কিছু। যদি সেটা কোনো না কোনো কোম্পানির মাধ্যমে বা পার্সন, মানে কোনো ভ্যালিড পার্সনের মাধ্যমে হয়, অথবা ভ্যালিড অথেন্টিকেট কোনো অর্গানাইজেশনের মাধ্যমে হয়, তাহলে আমরা এটাকে বলবো যে না, এটা একটা প্রুফ আছে যেটা আসলে ক্রাইম না। এখন আমরা সাইবার ক্রাইম বলতে আসলে কি বুঝাচ্ছি, একটু আগে যেটা বললাম যে এই ঘটনাগুলো ঘটাইলেই আসলে সাইবার মানে কম্পিউটার ক্রাইম। এখন আমরা যদি একটু দেখি যে সাইবার ক্রাইম বলতে আসলে কি বোঝানো হচ্ছে, যে আমরা যদি দ্য ক্রাইম দ্যাট ইনভলভড অ্যান্ড ইউজেস কম্পিউটার ডিভাইস ইন্টারনেট ইজ নোন এজ, মানে যেই কাজটাকে কম্পিউটার এবং আদার্স ডিভাইসগুলোকে ইউজ করা হয় অন্য কোনো কাজে, যেটা যে ক্রাইমের প্রয়োজনে যদি আমি ইউজ করে থাকি, সেটাকে আমি বলি সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম ক্যান বি দ্য কমিটেড অ্যাগেইনস্ট দ্য ইন্ডিভিজুয়াল অথবা গ্রুপ, কোনো না কোনো ইন্ডিভিজুয়াল একটা পার্সনও করতে পারে, আবার কোনো না কোনো একটা গ্রুপ মিলেও কাজটা করতে পারে। ইট ইজ অলসো be committed against government and private organization. It may be intended to harm someone's reputation, physical harm, even mental harm. এই যে কাজগুলো ঘটে, সেটাকে আমরা আসলে বলতেছি সাইবার ক্রাইম। সেটা কোনো একটা অর্গানাইজেশনকে ছোট করার জন্য, অথবা অর্গানাইজেশনের ডেটা চুরি করার মাধ্যমে, কোনো একটা পার্সনকে হিউটারাইজ করার জন্য, অথবা মানে এমন ইভেন হইতে পারে কাউকে মেন্টালি টর্চারিং করার জন্য যে কোনো ঘটনা ঘটাই থাকে, সেটাকে আমরা আসলে বলতেছি সাইবার ক্রাইম। এখন আমরা আসি যে এই জিনিসগুলো যে ঘটে, এটা এই একই কথাই বললাম, সেটা কম্পিউটারের মাধ্যমে হয়, মিসইউজের মাধ্যমে হয়, মানে হচ্ছে যে কম্পিউটার রিলেটেড মানে মিস ইনফরমেশনের মাধ্যমে হয়, কম্পিউটার রিলেটেড যত রকমের ফ্রড আছে সেটার মাধ্যমে হয়, তারপরে চাইল্ড পর্নোগ্রাফির মাধ্যমে হতে পারে, অথবা অফেন্স ইনফ্রিজারিং বা কপিরাইট অথবা রিলেটেড রাইটস, আমি অন্য আরেকজনের একটা কপি ফাইল নিয়ে, অথবা অন্য আরেকজনের একটা টেক্সট নিয়ে আমি আমার নিজের বলে চালায় রাখলাম, এটার মাধ্যমেও আসলে কপিরাইটের ব্যাপারটা বা ক্রাইমের ব্যাপারটা ঘটে থাকে। এই জিনিসগুলোর মাধ্যমেই আসলে ক্রাইমের ব্যাপারটা ঘটে থাকে। তো এখন আমরা দেখবো যে আমি যদি বলি যে এই যে হ্যাকিং করে আসলে হ্যাকারদের আসলে উদ্দেশ্যটা আসলে কি, আইদার কি ফিনান্সিয়াল রিলেটেড কোনো একটা ডেটা নেওয়া, সেটা কি তার ডাটাটা চুরি করা, মডিফাই করা, অথবা সেল করা, অথবা ফিনান্সিয়াল ডেটা নিয়ে ব্ল্যাকমেল করা, অথবা ইন্টেলেকচুয়াল কোনো প্রপার্টি হতে পারে সেটাও চুরি করা, পার্সোনাল কোনো গেইন নেওয়া, এদেরকে কোনো কোনো ভাবে মানে কি বলে আটকাইয়া তাদের কাছ থেকে পার্সোনাল কোনো গেইন নেওয়া হতে পারে, পার্সোনাল ডেটা নিয়ে নেওয়া, মডিফিকেশন করা, অথবা সেই ডেটাটাকে চুরি করে দেওয়া। যেমন ওই যে গত 2-3 বছর আগে ফেসবুক হিউজ পরিমাণ একটা টাকা জরিমানা দিছে, মানে বিকজ অফ কি তারা ইউজারদের ইনফরমেশন গুলো অন্য ডাটা কোনো এক জায়গায় নাকি রিসার্চের জন্য দিয়েছিল। তো সেটা হচ্ছে কি আমাদের নিজস্ব উইদাউট কনসার্নে কিন্তু এই জিনিসগুলো করতে পারে না। তো পার্সোনাল ডাটাগুলোকে মডিফাই করা বা সেল করার ব্যাপারটা ও হ্যাকারদের টার্গেট হইতে পারে। আবার হইতে পারে কি
সিস্টেমের অ্যাক্সেস নিয়ে যাওয়া এবং এই অ্যাক্সেস নিয়ে কি ভুল তথ্য প্রদান করা অথবা ওরা ব্যাকডোর করা অথবা এক্সপ্লোরেশন করা, এই ইনফরমেশনগুলো সবাইকে ভুল মাধ্যমে প্রচার করানো যে এই অথরিটি এটা করাইছে, এই অথরিটিটা করাইছে, কিন্তু আলটিমেটলি ওরা কিন্তু করে নাই, সিস্টেমের অ্যাক্সেসটা নিয়ে অন্য কেউ আসলে করে দেয়। এমন হয় না যে ফেসবুকের কোনো একজনে তোমার অ্যাক্সেসটা নিয়ে নিল, গিয়ে হুট করে তোমার আরেকটা ফ্রেন্ডকে বলে দোস্ত আমি খুব বিপদে আছি, আমার এই মুহূর্তে 5,000 টাকা পাঠা। তো অ্যাক্সেসটা কিন্তু নিয়ে ভুল একটা তথ্য দিয়ে তোমাকে মিসগাইড করার চেষ্টা করছে। এইগুলাকে আমরা আসলে বলি যে মানে হ্যাকারদের আসলে মেইন টার্গেট। এখন আমার কথা হচ্ছে এই জিনিসগুলোকে এনশিওর করার জন্য আমরা কি কি ধরনের সিকিউরিটি এনশিওর করতে পারি। 3 ধরনের এনশিওর, সেটা হইতে পারে সিকিউরিটি আসলে এনশিওর করা হয় কি কারণে, পলিসি ঠিক করার জন্য, প্রসিডিউর ঠিক করার জন্য অথবা টেকনিক্যাল মেজার নেওয়ার জন্য। সেটা আসলে উদ্দেশ্যটা কি, আনঅথরাইজড অ্যাক্সেসকে স্টপ করা, অল্টারনেশন থেকে অফ করা, চুরি থেকে অথবা ফিজিক্যাল ড্যামেজ থেকে ডাটাটাকে ঠিক রাখা, ওই কিছু আসলে সিকিউরিটির উদ্দেশ্য। সেটা 3 ক্যাটাগরির মাধ্যমে হইতে পারে, ফিজিক্যাল সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি আর আমার হচ্ছে ডেটা সিকিউরিটি। এখন আমরা আসলে দেখি যে এই সিকিউরিটি এনশোর করার জন্য আমার কি কি জিনিস দরকার। একটা হচ্ছে অ্যাক্সেসের কন্ট্রোলটা ঠিক রাখা, অ্যান্টিভাইরাস ইউজ করা, অ্যাপ্লিকেশনটার সিকিউরিটি ইউজ করা, ডেটা লস হইতে পারে আগে থেকেই প্রিভেনশন করা, ইমেলের সিকিউরিটি ঠিক করা, তারপরে মোবাইল ডিভাইসের মধ্যে সিকিউরিটি সেট করা, তারপর হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন এবং ইভেন জানা কি নেটওয়ার্ক থেকে কন্ট্রোলে রাখে। তো সেই জায়গায় আমরা বলবো ডেটা সিকিউরিটি কি, আমার সিস্টেমের কন্ট্রোলে ডেটাগুলো যেন ঠিক থাকে, সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, সিকিউরিটি হোক, কন্ট্রোল হোক, লজিক হোক এবং আদার সেফগার্ড লিমিট অ্যাক্সেসিবিলিটি ঠিক রাখাটা হচ্ছে আমার ডেটা সিকিউরিটি। আর সেটা করার জন্য আমরা আসলে কি কি টুলস ইউজ করতে পারি। 1 নম্বরে বলা হচ্ছে ফায়ারওয়েল, সেটার মাধ্যমে আমি আনঅথরাইজড ইউজারদেরকে ঠিক করতে পারি। যেটা হচ্ছে কম্বিনেশন অফ হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে আমি সেটার প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করে একটা আনঅথরাইজড ইউজারদেরকে প্রিভেন্ট করতে পারি ফায়ারওয়্যালের মাধ্যমে। আরটা হচ্ছে কি ইন্ট্রুশন ডিটেকশন, এটার কাজ হবে মনিটর হটস্পট এবং কর্পোরেট নেটওয়ার্ক। কর্পোরেট নেটওয়ার্কটাকে অলওয়েজ আমাকে ইন্ট্রুশন এই টাইপের ডিটেকশন থেকে অলওয়েজ এটাকে মনিটরিং করবে। অ্যান্টিভাইরাস অ্যান্ড স্পাইওয়ারের মাধ্যমে আমরা করি, সেটা হচ্ছে কি বিভিন্ন রকমের স্পাইওয়ার, ম্যালওয়্যার, এই জিনিসগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল পার্সোনাল কম্পিউটারকে হোক অথবা সিস্টেমকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। আরেকটা হচ্ছে সিকিউরিটি ওয়্যারলেস নেটওয়ার্ক। আমার ওই যে বললাম যে নেটওয়ার্কের থেকে হুট করে আমি কোনো একটা নেটওয়ার্কে ঢুকে গেলাম, তখন আমার এই সিস্টেমটা, তো তার মানে আমার ওই নেটওয়ার্কটাকে ওই অলওয়েজ অন্য কেউ যেন আমার নেটওয়ার্কের ভিতরে ঢুকতে না পারে, অন্য কেউ ঢুকে যেন আমার নেটওয়ার্কের ভিতরে, আনঅথরাইজ কোনো ইউজার যেন আমার নেটওয়ার্কের ভিতরে না ঢুকে, এবং সেই জিনিসটাকে আমাকে এনশিওর করার জন্য আমি আমার নেটওয়ার্কটাকে যে ওয়্যারলেস যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটার কন্টিনিউয়াসলি আমি কিছুদিন পর আমার পাসওয়ার্ড বা কি আমি রেগুলার চেঞ্জের মধ্যে রাখবো, যাতে হুটহাট করে যে কোনো সময় যে কোনো ইউজার যেন না ঢুকে, অলরেডি অথেন্টিকেট ইউজাররা যেন শুধুমাত্র জানতে পারে। তারপরে এনক্রিপশনের মাধ্যমে হইতে পারে যে আমি মানে কোনো সেন্ডারকে পাঠাইলাম কোনো একটা পাসওয়ার্ড দিয়ে, তারপরে সেইটা রিড করবে এবং ডিক্রিপ্ট করে তারপরে সে রিসিভার এটা বুঝতে পারবে যে এই পাসওয়ার্ড, এই জিনিসটা আসলে পাঠানো হয়েছে। ডিজিটাল সার্টিফিকেটের মাধ্যমে হইতে পারে, ওই যেটা বললাম যে কোন একটা স্টুডেন্ট মনে করে যে অনলাইনে অ্যাপ্লাই করছে, তো আমার রেফারেন্স দিছে, তো আমার কাছে আবার ভেরিফিকেশন চলে আসছে যে হ্যাঁ আমি এই ছেলেটাকে চিনি বা এই লোকটাকে জানি। ঠিক একইভাবে মানে তুমি কোনো একটা জায়গায় এরকম অ্যাপ্লাই করছো, কোনো একজনের রেফারেন্স দিচ্ছ বা কোনো কিছু দিচ্ছ, ওই লোকটাই কিনা ডিজিটাল সার্টিফিকেট দেওয়া, ডিজিটাল অথেন্টিকেশন দেওয়া, এটার মাধ্যমেও হইতে পারে। আর লাস্ট যে জিনিসটা সেটা হলো যে কি গভর্নমেন্টের মাধ্যমে হোক অথবা ইন্ডিভিজুয়াল পার্সন মানে পার্সনের মাধ্যমে হোক, সেই জিনিসটার মাধ্যমে হতে পারে, এটা হচ্ছে ইথিক্স ঠিক রাখা। প্রত্যেকটা লোকের ইথিক্স ঠিক থাকলে আসলে এই ক্রাইমগুলো কখনো আসলে পসিবল না। প্রিন্সিপাল অফ রাইট অ্যান্ড রং, আমার আগে থেকে যদি আমি ছোটবেলায় থেকে যদি কোনটা রাইট কোনটা রং এই জিনিসগুলো আমি জেনে থাকি, তাহলে আমি কখনো আনঅথরাইজ সিস্টেমে ঢুকতে যাব না, আনঅথরাইজ ওয়্যারলেসে আমি ঢুকবো না, এবং যদি ঢুকেও যাই আমি কোনো প্রকারের কোনো কারো কোনো ক্ষতি করবো না। এই ইথিক্সটা আমার ভিতরে ঢুকতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমি এই ধরনের কাজ করি, আমি মনে করো একটা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কাজ করি, এখন আমি অন্যান্য ইউনিভার্সিটির ইনফরমেশন হ্যাকিং এর কাজ রেগুলার প্রতিনিয়ত আমি করে থাকি, কিন্তু ইউনিভার্সিটি যদি এটা জানে যে আমি এই কাজ করি, তাহলে ইউনিভার্সিটির কোড অফ কন্ডাক্ট থাকা উচিত যে আপনি এই কাজ করতে পারবেন না, এরকম কাজ যদি আমি করি তাহলে আমার এরকম পানিশমেন্ট হবে। তার মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইনস্টিটিউটের এইরকম ইন্ডিভিজুয়ালি কোড অফ কন্ডাক্ট বা এরকম পরিচিতি থাকা লাগবে, তাইলেই একমাত্র এই জিনিসগুলো রোধ করা সম্ভব। তার মানে একটা হচ্ছে ইথিক্স দিয়ে, একটা হচ্ছে প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট দিয়ে। আর লাস্টে যেটা বলবো প্রপার্টি রাইটস, আমি একটা কোম্পানি বা একটা প্রোডাক্ট তৈরি করছি,
এটা অন্য কাউকে আমি দিব কিনা সেই জিনিসটা। একটা হচ্ছে ট্রেড সিক্রেট, আমি এটা তৈরি করছি, অন্য কাউকে দিব না, এবং এটা পাবলিক, আমি নট ইন দ্য পাবলিক ডোমেন, আমি আমার নিজের কোম্পানির জন্য শুধু ইউজ করছি, দ্যাটস ইট। আরটা হচ্ছে কি আমি দিতে পারি, কিন্তু সেটা মানে কপিরাইট ভার্সনটা অন্য একজনে ইউজ করবে, কিন্তু আমার লোগো থাকবে যে এটা এই কোম্পানি তৈরি করছে, দ্যাটস ইট। স্ট্যাটুটরি প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফ্রম কপিড ফ্রম দ্য লাইফ টাইম অথর অ্যান্ড প্লাস 70, আমি আগামী 70 বছর বলে দিলাম যে এরা তোমরা ইউজ করো, কোনো সমস্যা নেই। আবার আরেকটা দেখো, যে বাংলাদেশে যদি মনে করে যে মাইক্রোসফট যদি কালকে থেকে বলা শুরু করে যে বাংলাদেশে কতগুলা লোক উইন্ডোজ ওনার ইউজ করে যারা আসলে কি মানে ইনভ্যালিডস, এরকম যদি কালকে ধরা শুরু করে, আমার মনে হয় বাংলাদেশে 5 জন খুঁজে পাওয়া যাবে কিনা যে উইন্ডোজ আসলে নিজে কিনে ইউজ করে। কারণ হচ্ছে কি এটা আসলে কপিরাইট একটা দিয়ে দিছে, মানে আনঅথরাইজ ডেভেলপমেন্ট কান্ট্রিজের জন্য হোক, এরকম ভাবে একটা দিয়ে দিছে, যার কারণে আমরা আসলে ইউজ করতে পারতেছি। আর লাস্ট হচ্ছে পেটেন্টস। পেটেন্টস মানে আমি কোনো একটা জিনিস তৈরি করছি, সেটার পেটেন্টসটা আমি কোনো একটা কোম্পানিকে আমি দিব, তারাও যেন এই পেটেন্টের উপর ভিত্তি করে যেন একটা জিনিস তৈরি করতে পারে। যেমন আমি যদি বলি যে কোভিডের যে ভ্যাকসিন তৈরি হইতেছে, এই মুহূর্তে যে যে কোম্পানিগুলো তৈরি করতেছে, এমন হইতে পারে যে মনে করো হার্ভার্ডের কোন একটা কি বলে ডিপার্টমেন্ট সেই জিনিসটা ডেভেলপ করছে, এখন যদি ওই পেটেন্টটা অন্য আরেকজনকে দিয়ে দেয়, ওই পলিসির মাধ্যমে, ওই এলিমেন্টস গুলোর মাধ্যমে কিন্তু ওরা কি করতে পারে, সিস্টেমটাকে ডেভেলপ করাইতে পারে, ওষুধটা তৈরি করতে পারে। তার মানে ওই পেটেন্টটা যদি ওরা দেয় এবং তাদের সাথে যদি থাকে, এগ্রিমেন্ট থাকে, তাইলে একমাত্র তারা এটাকে তৈরি করতে পারবে, নতুবা কিন্তু এটার এগ্রিমেন্ট না দিলে ওই পেটেন্ট অনুসারে তারা করতে পারবে না। কারণ আমরা এই যে বলি ওপেন সোর্স, ওপেন সোর্স বলতে আসলে কি, তুমি কিন্তু অনলাইন থেকে কি করতে পারো, টেমপ্লেটটা নিতে পারো, আলটিমেটলি হুবহু তাদের সফটওয়্যার নিয়ে কিন্তু তুমি ইউজ করতে পারবে না, টেমপ্লেটটা নিতে পারো, টেমপ্লেটটা হচ্ছে ওপেন সোর্স, এরপরে কাস্টমাইজ করে তুমি তোমার মতো করে করতে পারো, দ্যাট ইজ কল্ড পেটেন্ট। মানে ওই প্যাটার্নটা দিয়ে দিল, ওই টেমপ্লেটটা দিয়ে দিল, এটাকে এখন কাস্টমাইজ করে তুমি তোমার মতো করে ডেভেলপ করতে পারো। এই ছিল আমাদের আজকের লেসনের, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই চ্যাপ্টার থেকে আসলে আমরা কি পরীক্ষায় পড়বো এটা আমরা পরে জানবো, আপাতত জাস্ট খালি কনসেপ্ট গুলো একটু রিডিং পড়বো, আর কিছু না, আমি যা যা বললাম। স্যার আপনি যে ওই ফেসবুকের কথা বললেন না, ওইটা কি ডাটাগুলো করে ইচ্ছা করে দিছে নাকি হ্যাঁ, ইচ্ছা করে দিছে, মানে ও মনে করছিল যে আমাদের ডেটা আছে, এটা নেওয়া আসলে ও যদিও এত বড় পার্সন, ও মনে করতেছিল যে এটা মনে হয় কেউ জানতে পারবে না, কিন্তু বাঘের উপরও তো টাগ আছে, তাই না? ওকে তো মানে ইয়া পর্যন্ত নেওয়া হয়েছে, কোর্ট পর্যন্ত নিছে, ও শেষ পর্যন্ত সরি বলতে বাধ্য হয়েছে এবং জরিমানাও দিছে। স্যার এতে কি মানে পার্সোনাল যত ইনফরমেশন ছিল ইউজারদের সব কি গেছে? না, সব কিছু না, ওর হয়তো এমন একটা রিসার্চ করার, বের করার চেষ্টা হতো ছিল যে আমার ফেসবুকের ইউজারের লিমিট কোন ইউজার থেকে কোন এজ থেকে কোন এজের সংখ্যা কোন রিজনে সবচেয়ে বেশি, এটা হয়তো ওর ডাটাটা নেওয়ার দরকার ছিল, আর কিছু না। এটা হইতে পারে একটা। আবার হইতে পারে যে গত 5 বছরে, এই বছর থেকে এই বছর যত রকমের ইউজাররা আছে, সেই ইউজাররা তাদের ফেসবুকের যে স্ট্যাটাসগুলো দেয়, সেই স্ট্যাটাসগুলো থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছে যে কত কোন রিজনের মানুষগুলা কি কত পরিমাণ হ্যাপি নাকি স্যাড, কারণ স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে স্যাড নাকি হ্যাপি না কি পরিমাণ, এরকম রিসার্চ থাকতে পারে। এরকম আসলে বেসিক্যালি উদ্দেশ্যটা আসলে ওইরকমই ছিল, কিন্তু সেটা করার জন্য কি থাকা উচিত, একটা রাইটস থাকা উচিত, যেটা আমি আসলে দিতে রাজি কিনা আমার স্ট্যাটাস গুলো, কারণ আমার স্ট্যাটাস গুলো আরেকজন তো দেখতেছে, কিন্তু এটাকে ইউজ করে কেউ রিসার্চ করতে গেলে কিন্তু আমার পারমিশন লাগবে। যেমন এই যে দেখো, গত পরশু দিন আমি হঠাৎ করে ইয়াতে আমার আম্মাকে, যে গত সপ্তাহে আমি একটু ল্যাবে নিয়ে গেছিলাম, আমার আব্বাকে দুজনকে রেগুলার চেক আপের জন্য, তো আসতেছি বের হইতেছি, হঠাৎ করে দেখি যে অনেকগুলা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন রকমের কোম্পানির, এরা মোবাইল নিয়ে দাঁড়ায় আছে, কি কারণে, হুট করে আমাদের পেশেন্টের ইনফরমেশন গুলো ছবিটা উঠাইতেছে, কি কি ওষুধ দিচ্ছে, কি কি ডিজিজের কারণে কি কি ওষুধ দিচ্ছে, তার মানে কি এগুলো দিয়ে ওরা হয়তো চেষ্টা করতেছে কোন ডাক্তার কি ওষুধ দিচ্ছে, কিন্তু আবার এটাও কিন্তু স্ট্যাটাসের ব্যাপার আছে যে কোন পেশেন্টের কোন ডিজিজের কারণে কি ওষুধটা দিচ্ছে, এগুলো নিউজ কিন্তু স্ট্যাটাস। তার মানে আমার হয়তো প্রবলেম নাই, কিন্তু আমার ইনফরমেশন গুলো কিন্তু আরেকজনের উইদাউট পারমিশনে কিন্তু আমার কাছ থেকে নিল, তাই না ব্যাপারটা? আমি তো পুরো রেগে মেনেগে ফায়ার হয়ে গেছি যে আপনি কি আমার কাছ থেকে অনুমতি পারমিশন না নিয়ে আপনি কেন হুট করে ছবি উঠাতে গেলেন। ব্যাপারটা এরকম, কিন্তু আমার কাছে কিন্তু পারমিশন নেওয়া লাগবে, পারমিশন না নিয়ে আমার ডেটাগুলোকে আরেকজনে কেউ কোনো কাজে সেই ইউজ করতে পারবে না। দ্যাট ইজ মানে এটাকে কি বলে ইন্টেলেকচুয়াল রাইটস অথবা প্রপার্টি কিন্তু সেটাকে ব্রেক করতেছে।
জি স্যার, ল্যাবের থেকে বেরোইলে এটা বেশি হয়। বেশি হয়। হ্যাঁ, তো এই লেসনটাই ছিল আমাদের আজকের এই লেসনে। জাস্ট বেসিক কনসেপ্ট গুলো, থিওরিটিক্যাল গুলো তোমরা একটু জাস্ট পড়বা, পরীক্ষায় কি আসবে না আসবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। জাস্ট রিডিং পড়বা আজকের লেসনটা। ঠিক আছে, তাহলে আজ কিছু বলার আছে? তোমরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও, তাহলে হবে।